এক সপ্তাহেই আলুর দাম বাড়ালো কৃষি বিপণন অধিদপ্তর। খুচরায় ৩৫ ও পাইকারিতে ৩০ টাকা কেজি। দেশের ৯৫% ব্যাংকেই নেই সাইবার হামলা শনাক্তের ব্যবস্থা। ৯ ব্যাংকের তথ্য হ্যাকারদের হাতে। কোম্পানি নিবন্ধনে প্রকাশ্যেই ঘুষ লেনদেন। কর্মকর্তা দালাল যোগসাজশ, সিসিটিভিতেও মিলছে না সুফল। খাদ্য ভাতা, সার্ভিস বুক সহ ১১ দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বন্দর ও ঘাটে পণ্য ওঠানামা বন্ধ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে ইশরাত কুমার। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। দাম বাড়িয়ে আলুর নতুন মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এবার খুচরা ও পাইকারিতে ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা এবং ৩০ টাকা দাম বেঁধে দেওয়া হয়েছে এবং হিমাগারে থাকা আলুর দাম ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। বুধবার থেকে বাজারে সবশেষ নতুন দাম কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সব পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরে দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। এর আগে দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানান, খুচরায় ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণ হয়েছে আলুর দাম। বাজারে সরবরাহ কম থাকায় কারসাজি করে আলুর দাম বাড়ায় ব্যবসায়ীরা। এর ফলে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হয় আলু। এ অবস্থায় গত সপ্তাহে বুধবার আলুর দাম খুচরায় ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে না আসায় পুনর্নির্ধারণ করা হয় দাম। আপনারা আমাকে এইটুকু নিশ্চয়তা দিবেন, আমরা এখন যে দামটা নির্ধারণ করে দেব আগামীকাল সকাল থেকে যাতে হিমাগারে সেই দামে আপনারা বিক্রি করবেন এবং কোনো ধরনের কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করে আর আপনাদের সাথে যে আমাদের মন্ত্রণালয় থেকে বলছে আমাদের সাথে সমন্বয় করে আমরা যাতে চলতে পারি, এইটা হলো এবং এই অধিদপ্তরের প্রথম মূল্য নির্ধারণ। আলুর দাম নির্ধারণে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। জনাব ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সংবাদে আমরা দেখছিলাম যে আলুর দাম আজ আবার পুনর্নির্ধারণ করা হয়েছে এবং সেটা ৫ টাকা বাড়ানো হয়েছে। আপনার কাছে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন জেলার একটি কৃষি অধিদপ্তরের হিসাব মতে কিন্তু ৫ জেলার ১৬০ হিমাগারে মজুদ প্রায় ৪ লাখ মেট্রিক টন আলু রয়েছে, কিন্তু এত আলু মজুদ থাকা সত্ত্বেও আবারও আলুর দাম বাড়ানো হলে এতে কিন্তু ভোগান্তি সাধারণ জনগণেরই হবে। আলুর দাম পুনরায় কেন বৃদ্ধি করা হলো এবং কাদের স্বার্থে আসলে আলুর দাম বৃদ্ধি করা হলো? কয়েকটা হিমাগারের কথা বলছেন, ওখানে ৪ লক্ষ মেট্রিক টন আমাদের আছে, কিন্তু আমাদের গড়ে ৬ থেকে ৭ লক্ষ মেট্রিক টন আমাদের আলুর দরকার হয় এবং সে আলুটাও কিন্তু মজুদ আছে বর্তমানে আমাদের হিসাব অনুযায়ী। তবে আপনারা দেখেছেন বাজারে হঠাৎ করে আলুর দামটা অস্থিতিশীল হওয়ার কারণে আমরা মূল্য নির্ধারণ করে দিয়েছিলাম। এখন ইতিমধ্যে আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং অন্যান্য কৃষক ব্যবসায়ী, আলু ব্যবসায়ী সকলে মিলে আমাদেরকে এই দামটা পুনর্বিবেচনা করার জন্য বারবার দাবি করে আসছে এবং তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজকে বসেছিলাম। বসে তারা কেন কি জন্য দামটা বাড়াতে চাচ্ছে এই বিষয়ে তারা তাদের যুক্তিগুলো তুলে ধরেছেন। আমরা কৃষি অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা মহল সকলের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা দেখতে পেয়েছি যে হিমাগার সমূহের মধ্যে যে আলুগুলো রেখেছে বেশিরভাগই কিন্তু কৃষকদের। সুতরাং আমরা মনে করেছি যদি ৫ টাকা দাম যদি বৃদ্ধি করা হয়, এক্ষেত্রে এই দামটা কিন্তু আপনার কৃষকেরা পাবে এবং কৃষকদের স্বার্থ বিবেচনা করে পাশাপাশি ভোক্তারা কিন্তু এখনো ৪০ টাকার নিচে কিন্তু আমরা আলু ক্রয় করতে পারছে না। তাদেরও কথা বিবেচনা করে, উভয়ের কথা বিবেচনা করে আমরা ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণ করলাম। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সরকার দাম নির্ধারণ করে অভিযান করেও কিন্তু ব্যবসায়ীদের আসলে নির্ধারিত দামে আলু বিক্রি করানো যাচ্ছিল না এবং আপনারা যে এখন যে দাম দিয়েছেন সেই দামে আসলে তারা বিক্রি করবে কিনা, আর আসলে যে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য মানছেন না, এখানে ব্যর্থতা কাদের মনে করছেন? না, আপনারা দেখেন ইতিমধ্যে আমরা পূর্বে যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম সেটা আমাদের ফর্মুলা অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী আমরা দামটা নির্ধারণ করেছি এবং এই দামটা কিন্তু সকলেই কিন্তু প্রশংসা করেছে এবং যৌক্তিক বলেছেন। কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে দাবি দেওয়ার পরে আমরা আজকে কিন্তু তাদের সঙ্গে বসে কিন্তু আমরা
আলোচনা করেছি এবং তারা দামটা তারা মেনে নিয়েছেন এবং তারা খুশি মনে গিয়েছে এবং তারা কথা দিয়েছে আমাদের সাথে আগামীকাল থেকে সেই দামে সেই নির্ধারিত দামে কিন্তু তারা বিক্রি করবে। আর কিছুদিন পর পরই একটা না একটা নিত্যপণ্য নিয়ে কিন্তু অস্থিরতা লেগেই রয়েছে। আমরা প্রথমে দেখলাম পেঁয়াজ, তারপর আলু এবং তেলের দামও কিন্তু বাড়তি। এতে কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর আসলে কি কোনো স্থায়ী সমাধান নেই? আপনারা কি কোনো স্থায়ী সমাধান বের করছেন কিনা? আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিপণন আইনটা কার্যকর হয়ে গেছে, আমাদের বিধিমালাটা এখন ল মিনিস্ট্রি বেটিং এ আছে। আমাদের শিডিউলে আইনে কৃষি বিপণন আইন 2018 শিডিউল 1 এবং 2 তে সবকিছু বলা আছে, সেখানে কোন কোন পণ্যের মূল্য নির্ধারণ করা হবে সবকিছু বলা আছে। এখন আমরা কৃষি বিপণন অধিদপ্তর শক্তিশালীকরণের মাধ্যমে আমরা আগামীতে সকল কৃষি পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করে আস্তে আস্তে আমরা যৌক্তিক মূল্য নির্ধারণ করব ভবিষ্যতে। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। উৎপাদনের অঞ্চল হিসেবে পরিচিত দেশের 5 জেলার 160 হিমাগারে মজুদ প্রায় 4 লাখ মেট্রিক টন আলু। তবু আলুর দাম সরকার নির্ধারিত 35 টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে না কোনো বাজারে। পাইকারদের অভিযোগ, ব্যাপারীরা সরকার নির্ধারিত দরে আলু দিচ্ছে না, তাই বাধ্য হয়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সারা দেশে আলুর দাম নিয়ে বিপাকে ভোক্তারা। সবচেয়ে সস্তা এই সবজিটিও এখন কিনতে হচ্ছে 50 টাকা কেজি দরে। মূল্য নির্ধারণ ও সরকারিভাবে বিক্রির সিদ্ধান্তের পরও কমছে না দাম। এজন্য আছে ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ। বহু জায়গায় হিমাগারের আলু বের করছেন না ব্যবসায়ীরা। দেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় মুন্সিগঞ্জে। জেলার নানা এলাকার হিমাগার থেকে ব্যবসায়ীরা আলু কিনছেন 35 থেকে 38 টাকা কেজি দরে। বাজারে যার খুচরা দাম পড়ে 42 থেকে 48 টাকায়। অথচ জেলার 65টি হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকার কথা স্বীকার করছেন মালিকেরা। আমরা পাইকারি বিক্রি করি 36 টাকা, খুচরা মহলে বিক্রি করে 40 টাকা থেকে 50 টাকা। এখানে কিন্তু সমস্যাটা আমাদের হইতেছে। আলু 3 দিন আগে 42 টাকা দিয়ে কিনছি, আমার 43 টাকা পড়তা, কিন্তু এখন বলতেছে 30 টাকা বেচতে। কিন্তু আমি 30 টাকা আমি রোশানা দিব। রংপুরের হিমাগারে 75,000 মেট্রিক টন আলু মজুদ থাকলেও সরকারের বেঁধে দেয়া দাম মানছে না কেউ। আর প্রশাসন বলছে কেউ কারসাজি করলে ছাড় দেয়া হবে না। আগামীতে যে আলু বীজ বপন হবে তার 50% আলু আছে এখন ওই আলুটা, আর খাওয়ার আলু আছে 50%। এখন যারা মধ্যস্বত্বভোগী আছে এবং কৃষক যারা আছেন তারাই কিন্তু এই মার্কেটটা নিয়ন্ত্রণ করতেছেন। যদি কেউ মজুত করে অবৈধভাবে বা অবৈধভাবে দাম বৃদ্ধির চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বগুড়া, জয়পুরহাট আর কুড়িগ্রামে 57 হিমাগারে লাখখানেক আলু মজুদ থাকলেও দাম স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমান মার্কেট যদি 25 টাকাও ধরি তাহলে কেজিকে 7-8 টাকা লাভ। এই চলতি মৌসুমে মানে অন্যান্য বছরের তুলনায় একটু মানে লাভের পরিমাণটা একটু বেশি। তারপরও আলুর সংকট আর লোকসানের অজুহাত ব্যবসায়ীদের। সরকারি দরে বিক্রি করলে লোকসানে পড়বেন বলে দাবি তাদের। আমাদের এই কিনতেও বাজার বেশি দামে কিনা লাগছে, আবার কিনে রাখছি সেখানেও বেশি দাম কিনা রাখছি। দাম নিয়ন্ত্রণে বুধবার থেকে সারা দেশে টিসিবির মাধ্যমে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 60 ব্যাংকের 57টিতেই নেই বাংলাদেশ ব্যাংক নির্দেশিত সাইবার হামলা শনাক্তের ব্যবস্থা। যে 3 ব্যাংকের আছে তারাও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে কিনা জানে না কেন্দ্রীয় ব্যাংক। সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশ্লেষকেরা জানান এরই মধ্যে বেসরকারি খাতের 9টি ব্যাংকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় বিদেশি হ্যাকাররা। এ ঘটনার পর আর্থিক খাতের নিরাপত্তায় নড়ে চড়ে বসে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে মার্চে একটি সার্কুলারও দেয় তারা। এতে ব্যাংকগুলোকে সাইবার হামলা চিহ্নিত করতে সিকিউরিটি অপারেশন সেন্টার SOC গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়। 4.5 বছর পর কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে মাত্র 3টি ব্যাংক SOC গড়ে তুলেছে। আমি ভুল হতে পারি, আমার জানা মতে এখন বাংলাদেশের 3টা প্রতিষ্ঠানের 3টা ব্যাংকের সিকিউরিটি অপারেশন সেন্টার নিজস্ব আছে। তারা সেটাকে কতটা প্রফেশনালি হ্যান্ডেল করছে আমি বলতে পারবো না, আমার কাছে এই ডেটা নেই। সরকারি কমার্শিয়াল ব্যাংকগুলো সিকিউরিটি অপারেশন সেন্টার এখনো পর্যন্ত তারা বিল্ড করতে পারেনি। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের দাবি সার্কুলার জারি করেই দায় সেরেছে বাংলাদেশ ব্যাংক।
এসওসি করার পূর্ণাঙ্গ কোনো নীতিমালা করা হয়নি, ফলে অনেক ব্যাংক উদ্যোগ নিয়েও সফল হয়নি। পলিসি মেকিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত অনেকগুলো কাজ কিন্তু বাকি, শুধু সার্কুলার দিয়ে এই কাজটা হবে না, আমি যেটা বলতে চাচ্ছি। সো আমার জানা মতে আমাদের ব্যাংকে আমরা এটা অনেকবার ট্রাই করেছি, এটা নিয়ে অনেক প্ল্যানিং হয়েছে, বাট আমরা এক্সিকিউশনে যাইনি। সাইবার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দেশের ব্যাংক খাতে ঝুঁকি বেড়েই চলেছে। বিশ্লেষকেরা জানান, ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। তারা জানান, দেশের বেসরকারি খাতের 9টি ব্যাংকের 85% তথ্যই এখন হ্যাকারদের হাতে। এটা অলরেডি ডার্কনেটে অ্যাভেলেবল। প্রাইভেট ব্যাংকগুলো, স্পেসিফিকলি গভর্নমেন্ট ব্যাংকগুলো নিয়েও কথা বলা আছে, আমরা সেদিকে ফোকাস করিনি। এবং খুব অথেন্টিকেট একটা অর্গানাইজেশন, তারা কিন্তু এটা প্রকাশ করেছে। সারফেস ওয়েবে আছে, কিন্তু সেখানে এটা পে করে দেখতে হয়, আর ডিপ ওয়েবে কেউ এটাকে পে ছাড়া দেখার ব্যবস্থা করেছে। রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম সহ অনেক দেশের হ্যাকার রয়েছে সুযোগের অপেক্ষায়, যদিও এ ব্যাপারে কিছু জানে না বাংলাদেশ ব্যাংক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুষ লেনদেন চলে প্রকাশ্যেই, খোদ কর্মকর্তা কর্মচারী আর দালালের যোগ সাজসে। সিসিটিভি ক্যামেরা লাগিয়েও মিলছে না সুফল। ফাইল ধরে রেখে নানা অজুহাতে নেওয়া হয় ঘুষ। অভিযোগের তীর কর্মকর্তাদের দিকেও। এ চিত্র দেখা যায় রেজিস্টার অফ জয়েন্ট স্টক RJSC-তে। অফিস প্রধান বলছেন, ডিসেম্বরের মধ্যেই পুরোদমে চালু হবে স্বয়ংক্রিয় পদ্ধতি, বন্ধ হবে সব অভিযোগ। 30 সেপ্টেম্বর এই আদেশ জারি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের দপ্তর RJSC। এতে বলা হয়, অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধনে অফিসে এসে আবেদন করার প্রয়োজন নেই, অনলাইনেই পাওয়া যাবে এ সেবা। কিন্তু রুবেল নামের এই উদ্যোক্তা অনলাইনে আবেদন করে সাড়া পাননি, তাই সশরীরে এসেছেন RJSC-তে। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অফিসে ঢুকতে পারেননি। তো আজকে আসছি হার্ড কপি জমা দিতে, কিন্তু দীর্ঘ লাইন বা সবার যানজট, বা এক কথা বলতে ভিতরে ঢোকার জন্য আসলে পারমিশন ওভাবে নাই, যার কারণে আমি ঢুকতে পারি না। এই অফিসের কাজকর্ম প্রায় এক সপ্তাহ পর্যবেক্ষণ করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম। দেখা যায়, সেবার জন্য প্রায় সময় এমন ভিড়। এদের কেউ উদ্যোক্তা, কেউ আইনজীবী, আবার কেউ দালাল। রুবেলের মতো অনেককে সহজে অফিসে ঢুকতে দেয়া হয় না, যা নিয়ে প্রায়ই বাধে হট্টগোল। তবে পরিচিত দালালদের অফিসে ঢুকতে কোনো বাধা পেতে হয় না। আবার কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল থাকলেও অফিসে ঢোকার অনুমতি মেলে। অনেক কর্মকর্তা ঘুষ নেন পিয়নের মাধ্যমে। সেবাগ্রহীতার কাছ থেকে এক কর্মচারীর ঘুষ নেওয়ার দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। ঘুষ দিলেই সময় মতো মেলে সেবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজকে এমন স্বীকারোক্তি দিয়েছেন অনেক দালাল, যদিও তাদের অনেকেই পরিচয় প্রকাশ করতে চাননি। টাকা ছাড়া আপনারা কোনো সেবা পান এই অফিসে? ওই তো কিছু হয়তো দেখে 10টা ছবিতে একটা হয়, আর 9টাই ইয়ে করা যায়। সেবা প্রার্থীদের অভিযোগ, কাজের চাপ, দলিলপত্রের ত্রুটি, ফাইল হারিয়ে যাওয়া, অফিসের মিটিং, এমন নানা অজুহাতে হয়রানি করেন কর্মকর্তারা। সরেজমিনে কর্মকর্তাদের টেবিলেও দেখা যায় ফাইলের বড় বড় স্তূপ। এটা জমা দিয়েছে আপনার 23 তারিখে, তো এখনো ওইটা হয় নাই। ওনারা বলছিল অনলাইনে আপনার সাবমিশন নাম্বারে করলে ওখানে সব চলে যাবে, কিন্তু এখনো আসে নাই, তাই আবার আসছে। রিয়াদ মোর্শেদের কাছে আমি 6 মাস ঘুরার পরে ফাইলটা কোনো গতি চেঞ্জ হয় নাই, না হওয়ার পরে এখনও এটা চেঞ্জ হয়ে আসছে আফরোজাবার কাছে। রিয়াজ মোর্শেদ থেকে ট্রান্সফার হয়ে আফরোজাবার কাছে আসছে। আফরোজাবার কাছে আজকে 3 মাস ঘুরতেছি, ঘুরার পরে এখন ফাইলে পাওয়া যাচ্ছে না। সংস্থার প্রধান জানান, কিছু সেবা ডিজিটাল না হওয়ায় অফিসে আসতে হয় সেবা প্রার্থীদের। ডিসেম্বরের পর কোনো সেবা প্রার্থীকেই অফিসে আসতে হবে না। নামের ছাড়পত্র এবং রেজিস্ট্রেশনের যে পৃথক পৃথকভাবে দেয়া, দুইটা স্টেজে এটি আমরা দিয়ে থাকি। তারপরে 2 ক্ষেত্রেই ব্যাংকে গিয়ে টাকা, ফিজিক্যালি গিয়ে টাকা দিতে হয়, জমা দিতে হয়। আমরা এই 3টা পদ্ধতিটাকে একটি পদ্ধতিতে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কর্মকর্তারা জানান, প্রায় 2.5 লাখ কোম্পানিকে সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই। জনবল বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান ও সার্ভিস বুক চালু সহ বিভিন্ন দাবিতে সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘটে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এতে সব ধরনের নৌযান চলাচল ও জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।
লাইটারেস জাহাজ শ্রমিক প্রতিনিধিরা জানান, এর আগে নৌ শ্রমিকদের এসব দাবিতে দফায় দফায় সরকারের নানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। একাধিকবার ধর্মঘটও হয়েছে। সবশেষ 2019 সালের নভেম্বরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিতে শ্রমিকদের খোরাকি ভাতা সহ কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে বলা হয়। চলতি বছরের মার্চ থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ শ্রমিকদের। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।